নমস্কার। আজকেও খুব একটা বেশ জানার বিষয়। কি করে বুঝবেন কারোর জন্মছক দেখে, সে পুরুষ হোক বা মহিলা হোক, যে 100% নিশ্চিত এর ডিভোর্স হবেই হবে? এটা আপনি কি করে বুঝবেন? তো এর জন্য আমি কিছু সহজ পন্থা বলবো, যেটা ডায়েরিতে আপনাকে লিখে দিতে হবে। তো আপনিও নিজের ঘরে বসে যদি আপনার জ্যোতিষের কিছুটা জ্ঞান থাকে, তাহলে আপনি নিজেই এর প্রেডিকশন করে দিতে পারবেন। কিন্তু প্রথমে ডায়েরিতে কয়েকটা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলোকে লিখে রাখুন। দেখুন, সপ্তম ভাবের মধ্যে একের অধিক অশুভ গ্রহের প্রভাব কেমন করে হয়? প্রত্যেকটি মানুষেরই লগ্নের সপ্তম ভাব রয়েছে। সপ্তম ভাবের মধ্যে মনে করুন একটা অশুভ গ্রহ বসে রয়েছে, আর একটা অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, অথবা একসঙ্গে দুটি অশুভ গ্রহ বসে রয়েছে। তাহলে সপ্তম ভাবের ওপরে একের অধিক অশুভ গ্রহের প্রভাব লিখে রাখুন পয়েন্টগুলোকে। এরপরে বলবো, সপ্তম পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে চলে যায়, সপ্তম পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে চলে যায়, আমরা জানি ষষ্ঠ ঘর হচ্ছে লড়াই ঝগড়া, বিতর্কের একটা জায়গা। অষ্টম মানেই হচ্ছে ঝুট ঝামেলা, সমস্যা, মৃত্যু। হ্যাঁ, আর দ্বাদশ ভাব তো হচ্ছে ব্যয়ের ভাব। ঠিক আছে? তো সপ্তম ভাবের অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে চলে যায়, এটা একটা পয়েন্ট হিসেবে লিখুন। শুক্র জন্মছকে যদি অশুভ গ্রহের সাথে থাকে, আমরা জানি যে শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ। শুক্রের মতো গ্রহ জন্মছকে যতটা ভালো হবে, বিবাহের কন্ডিশন ততটা, বা বিবাহিত জীবনের কন্ডিশন ততটা ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কিন্তু শুক্র যদি কোনোভাবে জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে, তাহলে সেই মানুষ কত সৎ, সেই মানুষ কত সুন্দর দেখতে, সেই মানুষ কত বড় লোক, সেই মানুষ কত আচার বিচার, সেই মানুষ কত আধ্যাত্মিক বা ভগবানের প্রতি ভালোবাসা রাখে, সেই মানুষ কতটা অনেস্ট বা সৎ, এর কোনো কিছু যুক্তি দাঁড়াবে না। শুক্র যদি একটি অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে, আপনি হয়তো অন্য ফিল্ডের মধ্যে অনেক নামী ব্যক্তি, কিন্তু বিবাহিত জীবনে আপনি কিন্তু ঘরের কোণে বসে থাকবেন, শুক্র যদি অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে। আপনি এটা মিলিয়ে নেবেন। এরপরে লিখুন, এগুলো পয়েন্ট হিসেবে লিখুন। আমি 10টা পয়েন্ট বলবো, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে বললাম, শুক্র যদি নিচস্থ হয় এবং নিচস্থ হয়ে পাপগ্রহের দৃষ্টি পায়। ভালো করে বুঝেছেন, শুক্র নিচস্থ হয় হচ্ছে কন্যা রাশির মধ্যে। তাহলে মনে করুন কারোর জন্মছকের মধ্যে শুক্র নিচস্থ হয়ে বসে রয়েছে এবং আরেকটি পাপগ্রহ শুক্রকে দেখছে। হয়তো শনি দশম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে, হয়তো শুক্রের সপ্তম ঘরে, মানে নিচস্থ শুক্র আর শুক্রের সপ্তম ঘরে হয়তো মনে করা যাক মঙ্গল বসে রয়েছে, বা হয়তো শুক্র শুক্রের কি বলবো, শুক্রের ঠিক দশম ঘরে, তাই না? দশম ঘরে মনে করুন মঙ্গল বসে রয়েছে, মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে। এবং শুক্রকে যদি কোনো অশুভ গ্রহ দেখে এবং শুক্র নিচস্থ হয়ে আছে, এটা একটা পয়েন্ট লিখে রাখুন। এরপরে বলবো, নবাংশ নবাংশ ছকের মধ্যে চলে যান। নবাংশ ছকের মধ্যে কি দেখুন, শুক্র গ্রহটি কে কোনো পাপগ্রহ নবাংশের মধ্যে দেখছে কিনা, এটাও কিন্তু খুব ভাইটাল। মনে করুন আপনার জন্মছকের মধ্যে শুক্র খুব পজিটিভ বা ভালো রয়েছে, খুব পজিটিভ হয়ে রয়েছে, এটা ইন্ডিকেশন দিচ্ছে, ধরুন আপনার বিবাহ হয়নি আর শুক্র একটি ভালো কন্ডিশনে রয়েছে আপনার জন্মছকে, তাহলে আপনি কিন্তু একটা ভালো স্ত্রী পাবেন, যাকে দেখতে সুন্দর, যে অনেকটা মডার্ন, যে অনেকটা কালচারাল। কিন্তু নবাংশের শুক্র পাপক গ্রহের দ্বারা পীড়িত হয়ে গেছে, তখন কিন্তু বিবাহের পরে, কারণ নবাংশ বিবাহের পরে অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, অনেক সময় দেখা গেছে, তাহলে বিবাহের পরে কিন্তু সমস্যা আসতে পারে। তাহলে শুক্র যদি নবাংশে কোনো পাপক গ্রহের দৃষ্টি পড়ে শুক্রের উপরে বা পাপক গ্রহের সাথে থাকে, এটা একটা পয়েন্ট। এরপরে বলবো, শুক্র যদি জন্মছকে রাহু বা কেতুর সাথে থাকে, এটা একটা পয়েন্ট লিখুন। সপ্তম ভাবের সাথে যদি ষষ্ঠ ভাবের কোনো রকম সম্পর্ক হয়, মনে করুন সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠে চলে গেছে,
মনে করুন ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তমে চলে এসছে, মনে করুন সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবের অধিপতির নক্ষত্রে রয়েছে, হতে পারে তো এরকম। ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবের নক্ষত্রে রয়েছে, এরকম হতে পারে। তো এরকম ভাবে কানেকশন হতে পারে। তাহলে সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে ষষ্ঠ ভাবের কানেকশন ক্রিয়েট হয়, এবং মানে এছাড়াও আর একটা পয়েন্ট লিখুন, মঙ্গল যদি জন্মছকের মধ্যে, এটা মেয়েদের জন্মছকে দেখবেন, মঙ্গল যদি রাহু কেতুর সঙ্গে বসে থাকে একা। এছাড়াও দেখুন সপ্তম স্থানে, কারোর জন্মছকের সপ্তম স্থানে মারক বা বাদক গ্রহ যদি বসে থাকে, অর্থাৎ মারক গ্রহ হচ্ছে কি, মারক গ্রহ হচ্ছে দ্বিতীয় এবং সপ্তমকে আমরা মারক বলি, এবং বাদক গ্রহ আমরা কাকে বলি, বাদক গ্রহের ক্ষেত্রে একটু হিসাব করতে হবে যে চর লগ্নের জন্য একাদশপতি বাদক হয়, স্থির লগ্নের জন্য নবমপতি বাদক হয়, এবং দৃশভাব লগ্নের জন্য সপ্তমপতি বাদক হয়। তাহলে আমরা মিথুন, কন্যা, ধনু এবং মীন এই লগ্নগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে মিথুন কন্যার জন্য বৃহস্পতি হচ্ছে মারক প্লাস বাদক, আবার যদি আমরা বলি মীন ধনুর জন্য বুধ হচ্ছে মারক প্লাস বাদক। এবার ধরুন কারুর জন্মছকের মধ্যে মনে করা যাক তার মিথুন লগ্ন, মনে করা যাক এবার তার মিথুন লগ্ন, এবং মিথুন লগ্নের মারক এবং বাদক গ্রহকে বুধ, সেই বুধ মনে করা যাক মিথুন লগ্নের সপ্তম ঘরে বসে রয়েছে। এবার আপনি বলবেন যে লগ্নপতি সপ্তম স্থানে চলে গেছে, তো এটা তো মোটামুটি পজিটিভ, লগ্নপতি লগ্নকেও দেখছে, এটাও তো পজিটিভ। কিন্তু না, এটা পজিটিভ হবে না, কারণ মিথুন লগ্নের অধিপতি বুধ সে কোথায় চলে গেছে, মিথুন লগ্ন, কিন্তু তার সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। আমি একটু ভুল বললাম, তাহলে বৃহস্পতি হচ্ছে মারক প্লাস বাধক মিথুন লগ্নের জন্য। তাহলে আপনি যদি বলেন যে মিথুন লগ্নের সপ্তমে তো বৃহস্পতির মতো গ্রহ আছে, বৃহস্পতির মতো গ্রহ একটি লগ্নকে দেখছে, এটা তো সব পজিটিভ হয়ে যাবে, হবে, কিন্তু কিছু অংশে হবে, কিন্তু অনেকটা অংশের মধ্যে দেখতে পাবো এর বিবাহিত জীবনে অনেকটা ড্যামেজিং চলে আসবে, এর শারীরিক কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, এবং আর্থিক লস ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, এইসব প্রবলেমগুলো আসবে। তো এটা একটা পয়েন্ট হিসাবে লিখুন যে যদি লগ্নের সপ্তম স্থানের মধ্যে মারক বা বাধক গ্রহ যদি বসে থাকে, আর জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি অত্যন্ত অশুভ হয়, মানে পাপক গ্রহের দ্বারা বসে রয়েছে, অষ্টমে চলে গেছে, এরকম একটা কিছু ভেবে নিন, মানে বৃহস্পতি খারাপ হয় কি করে। আমি 10টা পয়েন্ট বললাম, এবারে খাতার মধ্যে লিখুন, কিন্তু এই 10টি পয়েন্টের মধ্যে যদি কারোর 3টি পয়েন্ট মিলে যায়, এই 10টি পয়েন্ট যে বললাম, এই 10টি পয়েন্টের মধ্যে কারোর যদি 3টি পয়েন্ট মিলে যায়, তাহলে তার নিশ্চিত ডিভোর্স হবে, বা কোনো না কোনো একদিন তার ওয়াইফের সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাবে। সেটা তার দশা বলবে কবে হবে। সেটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে 6 মাস 8 মাসে হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে 8-10 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, 8-10 বছর, অনেকে আমি তো পেয়েছি 25 বছর পরে ডিভোর্স হয়ে গেছে। তো এরকমও হতে পারে। তাহলে এই যে 10টা পয়েন্ট বললাম, এই 10টি পয়েন্টের মধ্যে যদি 3টি পয়েন্ট কারোর জন্মছকের মধ্যে মিলে যায়, তাহলে আপনি কিন্তু ধরে নিন তার নিশ্চিত ডিভোর্স হবে। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে হচ্ছে না, তার কারণ দশা পাচ্ছে না, দশা অন্তর্দশা খুব বড় রোল প্লে করে, একদিনকে বোঝাবো। এছাড়া দেখুন কারোর জন্মছকে যদি এই যোগগুলির মধ্যে যে কোনো 2টি যোগ থাকে, এই যে 10টি যোগগুলো বললাম, এই যোগগুলির মধ্যে কারোর জন্মছকে 2টি যোগ থাকে, তাহলে তার উচিত বাড়ির কাছাকাছি যেন বিবাহ না করে। যদি বাড়ির কাছাকাছি বিবাহ করে, তাহলে আপনি তাকে লিখিত দিয়ে দিন যে তোমার বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি আসবেই আসবে। এই যে 10টি পয়েন্ট আমি আপনাদেরকে দিলাম, এই 10টি পয়েন্টের মধ্যে মাত্র 2টি পয়েন্ট যদি কারোর জন্মছকে মিলে যায়, তাকে প্রথমে একটা সাজেস্ট করুন যে আপনি বাড়ির কাছাকাছি বিবাহ করবেন না। তার বাড়ির কাছাকাছি মানে কতটা তাড়াতাড়ি, বাড়ির কাছাকাছি মানে বাড়ি থেকে 40 কিলোমিটারের মধ্যে বিবাহ করবেন না, ওকে, 40 কিলোমিটার দূরে করুন। সেটা আপনি হয়তো মনে করুন কলকাতায় থাকেন, আপনি শিলিগুড়িতে করুন, আপনি চাইলে ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে করুন, আপনি চাইলে আমেরিকা, লন্ডন, জাপানে করুন, কিন্তু বাড়ির কাছাকাছি করবেন না, এটা বলে দেবেন। যদি করেন, অনেকে বলে যে দাদা আমি তো দেখুন কলকাতার মেয়ে বা কলকাতার ছেলে, আমি তো কি বলবো বেলঘরিয়া বা
সোদপুর বা ব্যারাকপুরের মেয়ের সঙ্গে ভালোবাসা করি আর ওকে আমি ছাড়তে পারবো না, আপনি বলুন যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, করুন। কিন্তু আমি এখানে সম্মতি দিচ্ছি না, আপনারা করতেই পারেন, কারণ আমি জানি আপনাদের ভালোবাসা যত হোক ঝামেলা আসবেই আসবে যদি এই যোগগুলোর মধ্যে যে কোনো দুটি যোগ মাত্র থাকে। এছাড়া আর একটা কথা খেয়াল রাখতে হবে, যদি এই যোগগুলি কারুর জন্মছকের মধ্যে রয়েছে, ঠিক আছে, এই যোগগুলির মধ্যে কারুর জন্মছকের মধ্যে দুটি বা তিনটি যোগই রয়েছে, কিন্তু তার পার্টনারের লগ্নপতি খুব স্ট্রং এবং বৃহস্পতি খুব স্ট্রং, ঠিক আছে, তাহলে পারে কিন্তু অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে ডিভোর্স, কিন্তু ডিভোর্সের পরিস্থিতি, কিন্তু ডিভোর্স হয়নি। আমি এরকম বহু মানুষকে চিনি যে তার বর তার বউকে এত গালাগালি করে, এমনকি গায়ে হাত দেয়, এমনকি এত নোংরা নোংরা কথা বলে, তবুও সেই বউ সহ্য করে 10-12 বছর কাটিয়ে দিয়েছে সেই লোকের সাথে। আমি এমনও পরিবার দেখেছি বা আমার কাছে এসছে যে মানুষকে তার বউ এত খিস্তি, এত গালাগালি করে, কোনো কোনো সময় বরের গায়ে হাত তুলে দেয়, ঠিক আছে, মানে সেখানে তো 6টা মাস কাটানো খুব টাফ ব্যাপার। সেই বর বলছে বা সেই মানুষটি এসে বলছে যে দাদা এরকম ওয়াইফের সাথে আমি 20টা বছর কাটিয়ে দিলাম, ডিভোর্স হয়নি। তো এই যে ঘটনাগুলো ঘটে তখন, যখন ওই যে বউটা ওই যে ঝগড়া করছে, তাহলে এই যে যোগগুলো বললাম এর মধ্যে যে কোনো দুটি বা তিনটি যোগ রয়েছে যে এটা ডিভোর্সের পরিস্থিতির একটা যোগ। কিন্তু কিভাবে খণ্ডন হচ্ছে, যে এ যার সঙ্গে বিয়ে করেছে তার জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো এবং লগ্নপতি স্ট্রং হয়ে গেছে, এর কারণে সে কিন্তু ডিভোর্স হয়নি। অর্থাৎ হাজার কিছু করেও মানিয়ে নিচ্ছে, আজ মানিয়ে নি, আজ বলছে শুনে নি, কাল হয়তো ঠিক হবে, এই আশাতে 20টা বছর কেটে গেল। তাহলে আশা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় বোঝাতে পারলাম যে এই যে যোগগুলো বললাম এগুলো খুব ভালো করে নোট করবেন। এই যোগগুলোর মধ্যে যদি থাকে আর যে পয়েন্টগুলো বললাম, ডিভোর্স হবার অনেকটা বেশি চান্স, 100% চান্স কিন্তু ক্রিয়েট হয়ে যায়। যাই হোক, আরেকটা ইন্টারেস্টিং অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।